আচ্ছা, একটা শহরের কথা ভাবা যাক। আজ থেকে প্রায় ৪,৫০০ বছর পুরনো একটা শহর, কিন্তু তার রাস্তাগুলো একেবারে সোজাসুজি, মানে গ্রিড মেনে তৈরি। আর প্রত্যেকটা বাড়ি থেকে নোংরা জল বেরোনোর জন্য মাটির নিচে ঢাকা দেওয়া ড্রেন আছে। কোনো কল্পবিজ্ঞানের গল্প নয়, এটাই ছিল সিন্ধু সভ্যতা। আজ আমরা সেই আশ্চর্য রহস্যময় সভ্যতা নিয়েই এক গভীর আলোচনায় ডুব দেব। একদম। আমরা শুধু কিছু তথ্য বা নাম মুখস্থ করব না, বরং বোঝার চেষ্টা করব এই সভ্যতাটা ঠিক কী কারণে এতটা আধুনিক ছিল। এর নগর পরিকল্পনা থেকে শুরু করে ব্যবসা-বাণিজ্য, মানুষের জীবনযাত্রা আর সবশেষে কেনই বা এমন একটা উন্নত সভ্যতা কালের গর্ভে হারিয়ে গেল, এই সবকিছুরই একটা চিত্র আমরা তুলে ধরব। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমেই এর সময় আর বিস্তারটা একটু পরিষ্কার করে নিলে কেমন হয়? হ্যাঁ, সেটা খুব জরুরি। কার্বন ডেটিং পদ্ধতি বলছে যে এই সভ্যতার সবচেয়ে পরিণত পর্যায়টা ছিল মোটামুটি ২৫০০ থেকে ১৭৫০ খ্রিস্টপূর্বাব্দ। আর এর বিস্তারটাও তো বিশাল ছিল। উত্তরে আজকে জম্মু কাশ্মীরের মান্ডা থেকে দক্ষিণে মহারাষ্ট্রের দাইমাবাদ পর্যন্ত। আর পূর্বে যদি দেখেন তাহলে উত্তরপ্রদেশের আলমগীরপুর থেকে পশ্চিমে পাকিস্তানের মকরান উপকূল পর্যন্ত। মানে আজকের ভারত, পাকিস্তান আর আফগানিস্তানের একটা বিরাট অংশ জুড়ে এর অস্তিত্ব ছিল। ঠিক। আর একটা বিষয় মাথায় রাখা দরকার, এটা ছিল একটা তাম্র ব্রোঞ্জ যুগের সভ্যতা। মানে তারা তামা আর ব্রোঞ্জের ব্যবহার জানত, কিন্তু লোহা তখনও তাদের জীবনে আসেনি। আর সবচেয়ে বড় রহস্য, সবচেয়ে বড় যে রহস্যটা এই সভ্যতাকে ঘিরে রেখেছে তা হলো তাদের ভাষা। তাদের একটা নিজস্ব লিপি ছিল, কিন্তু সেই লিপির পাঠোদ্ধার আজ পর্যন্ত করা সম্ভব হয়নি। এই লিপির পাঠোদ্ধার না হওয়াটাই তো সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তার মানে আমরা তাদের নিজেদের লেখা কোনো ইতিহাস বা সাহিত্য সম্পর্কে কিছুই জানি না। একদম। যা কিছু জানি সবটাই মাটি খুঁড়ে পাওয়া জিনিসপত্র বিশ্লেষণ করে। আচ্ছা, এদের শহরগুলোর কথাই ধরা যাক। হরপ্পা বা মহেঞ্জোদারোর মতো শহরগুলো ঠিক কী কারণে এতটা সাড়া ফেলেছিল? এর মূল কারণ হল তাদের নিখুঁত নগর পরিকল্পনা। এগুলোকে বিশ্বের প্রথম পরিকল্পিত শহরও বলা যেতে পারে। তাই নাকি? হ্যাঁ, রাস্তাগুলো একে অপরকে প্রায় সমকোণে ছেদ করত, যাকে আমরা গ্রিড সিস্টেম বলি। এর ফলে পুরো শহরটা একটা ছকের মতো দেখতে লাগত। আর বাড়িঘর বানানোর জন্য পোড়া ইট ব্যবহার করত, তাই তো? ঠিক। রোদে শুকানো ইটের বদলে আগুনে পোড়ানো ইট। এই পোড়া ইট অনেক বেশি টেকসই, যা তাদের নির্মাণশৈলীর উন্নতির একটা বড় প্রমাণ। আমি পড়েছি প্রায় সব শহরেই একটা উঁচু আর একটা নিচু এলাকা থাকত। এই বিভাজনের পেছনে কি কোনো সামাজিক কারণ ছিল? মানে শাসক আর সাধারণ মানুষের জন্য আলাদা ব্যবস্থা? খুব ভালো একটা প্রশ্ন। হ্যাঁ, শহরগুলো মূলত দুটো ভাগে বিভক্ত ছিল। উঁচু এলাকাটাকে প্রত্নতাত্ত্বিকরা বলেন সিটাডেল বা দুর্গ এলাকা। সিটাডেল? হ্যাঁ, সম্ভবত শহরের শাসক বা পুরোহিত শ্রেণী এখানে থাকতেন। এখানে বড় বড় স্থাপত্য, যেমন মহেঞ্জোদারোর বৃহৎ স্নানাগার বা শস্যাগার পাওয়া গেছে। আর সাধারণ মানুষ? তারা থাকত নিচু এলাকা, যেটাকে বলা হয় লোয়ার টাউন। তবে এই নিয়মের একটা ব্যতিক্রমও ছিল। যেমন ধরুন, চানহুদারো শহরে কোনো সিটাডেল পাওয়া যায়নি। ও আচ্ছা, তার মানে ওটা হয়তো একটা অন্যরকম শহর ছিল। মনে করা হয় ওটা হয়তো একটা শুদ্ধ শিল্পকেন্দ্র ছিল। আর এদের ড্রেনেজ সিস্টেম ভাবলে অবাক লাগে যে সেই যুগেও প্রত্যেকটা বাড়ি থেকে জল নিকাশের জন্য ঢাকা দেওয়া নর্দমা ছিল, যা আবার রাস্তার মূল নর্দমার সঙ্গে যুক্ত। আজকের অনেক শহরেও তো এমন ব্যবস্থা নেই। ঠিক এখানেই সিন্ধু সভ্যতা বাকিদের থেকে কয়েক ধাপ এগিয়েছিল। অবশ্যই। এই উন্নত পয়ঃনিষ্কাশন ব্যবস্থা তাদের স্বাস্থ্য সচেতনতার পরিচয় দেয়। কিন্তু প্রশ্ন হল, এই সবকিছুর জন্য সম্পদ আসত কোথা থেকে? আর এখানেই তাদের অর্থনীতির প্রসঙ্গটা চলে আসে। তাদের অর্থনীতি তাহলে মূলত কৃষির ওপর নির্ভরশীল ছিল। হ্যাঁ, কৃষি তো একটা বড় অংশ ছিলই। তারা গম, বার্লি, সর্ষে, তিল এসব চাষ করত। তবে তাদের সবচেয়ে বড় অবদান হল তুলা চাষ। ও হ্যাঁ, সিন্ধু সভ্যতার মানুষরাই তো পৃথিবীতে প্রথম তুলার চাষ শুরু করে। একদম। এতটাই বিখ্যাত ছিল তাদের তুলা যে গ্রিকরা সিন্ধু অঞ্চল থেকে আসা তুলার নামই দিয়েছিল সিন্ডন। তার মানে তারা শুধু নিজেদের প্রয়োজনই মেটাতো না, বাইরে রপ্তানিও করত। তাদের ব্যবসা বাণিজ্য কতটা ছড়িয়েছিল? তাদের বাণিজ্য বহুদূর পর্যন্ত বিস্তৃত ছিল।
বিশেষ করে মেসোপটেমিয়ার সঙ্গে তাদের নিয়মিত বাণিজ্যিক যোগাযোগ ছিল। মেসোপটেমিয়া মানে আজকের ইরাক। হ্যাঁ, মেসোপটেমিয়ায় হরপ্পার শিলমোহর পাওয়া গেছে, যা এই সম্পর্কের প্রত্যক্ষ প্রমাণ। তারা মূলত সোনা, কাঠ আর লাপিস লাজুলির মতো মূল্যবান পাথর রপ্তানি করত। আর এই বাণিজ্য চলত কিভাবে? জলপথে? মূলত জলপথে। গুজরাটের লোথালে যে কৃত্রিম বন্দর বা ডকইয়ার্ড পাওয়া গেছে তা তাদের সামুদ্রিক বাণিজ্যের উন্নতির এক দারুণ উদাহরণ। আপনি লোথালের কথা যখন তুললেনই, তাহলে চলুন এক এক করে গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলো থেকে পাওয়া নিদর্শনগুলো কি গল্প বলে সেটা একটু বিস্তারিতভাবে দেখি। প্রথমে হরপ্পার কথাই ধরা যাক। হ্যাঁ, ১৯২১ সালে দয়ারাম সাহানি রাবি নদীর তীরে হরপ্পা আবিষ্কার করেন। এটাই ছিল এই সভ্যতার প্রথম আবিষ্কৃত কেন্দ্র। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ কি পাওয়া গেছে? পরপর সাজানো ৬টি বিশাল শস্য ভাণ্ডার। এই শস্যাগারগুলো প্রমাণ করে যে তাদের একটা কেন্দ্রীয় শস্য সঞ্চয় ব্যবস্থা ছিল, হয়তো কর হিসাবে বা আপৎকালীন সময়ের জন্য ফসল মজুদ রাখা হতো। আর কিছু? এছাড়াও এখানে শ্রমিকদের থাকার জায়গা আর কফিনে সমাধিস্থ করার প্রমাণ পাওয়া গেছে, যা বেশ বিরল। হরপ্পার ঠিক পরে আবিষ্কৃত হয় মহেঞ্জোদারো, যার নামের অর্থ মৃতের স্তূপ। এখানকার আবিষ্কারগুলো তো আরও চমকপ্রদ। মহেঞ্জোদারো ছিল সিন্ধু সভ্যতার বৃহত্তম শহরগুলোর একটি। ১৯২২ সালে রাখালদাস বন্দ্যোপাধ্যায় সিন্ধু নদের তীরে এটি আবিষ্কার করেন। এখানকার দুটি জিনিস বিশ্ব জুড়ে বিখ্যাত। এক, বৃহৎ স্নানাগার বা দ্য গ্রেট বাথ। হ্যাঁ, এটি একটি বিশাল জলাধার, যা সম্ভবত কোনো ধর্মীয় অনুষ্ঠানে ব্যবহৃত হতো। আর দুই, এখান থেকে পাওয়া ব্রোঞ্জের তৈরি একটি নর্তকী মূর্তি। মূর্তিটা নাকি এতটাই নিখুঁত, হ্যাঁ, যাদের দেহদুশিল্পের দক্ষতা সম্পর্কে একটা স্পষ্ট ধারণা করা যায়। এছাড়াও দাড়িওয়ালা পুরোহিতের মূর্তি আর পশুপতি মহাদেবের শিলমোহরও এখান থেকে পাওয়া গেছে। লোথালের ডকইয়ার্ডের কথা তো আগেই হলো। ওটাকে তো বিশ্বের প্রাচীনতম বন্দর বলা হয়। বন্দর ছাড়াও লোথাল থেকে আর কি এমন পাওয়া গেছে যা তাদের সমাজ ব্যবস্থা বুঝতে সাহায্য করে? লোথাল থেকে পাওয়া যুগ্ম সমাধি বা ডাবল বারিয়াল খুব গুরুত্বপূর্ণ। এখানে নারী ও পুরুষকে একসঙ্গে কবর দেওয়ার প্রমাণ মিলেছে। এটা নিয়ে তো বিতর্ক আছে, তাই না? হ্যাঁ, কিছু ঐতিহাসিক মনে করেন এটা সতীদাহ প্রথার দিকে ইঙ্গিত করে, যদিও বিষয়টা বিতর্কিত। এছাড়াও এখানে ধানের থুস পাওয়া গেছে, যা প্রমাণ করে তারা ধান চাষও জানত, আর ছিল পুঁতি তৈরির একটা বড় কারখানা। বেশ, এবার একটু রাজস্থানের দিকে যাওয়া যাক। কালীবাঙ্গান, যার নামের অর্থ কালো চুড়ি। হ্যাঁ, এখানে প্রচুর পোড়ামাটির কালো চুড়ি পাওয়া গেছে বলেই এমন নাম। তবে কালীবঙ্গানের সবচেয়ে গুরুত্বপূর্ণ আবিষ্কার হল লাঙল দিয়ে চষা জমির প্রমাণ। চষা জমি? হ্যাঁ, এটি প্রাক হরপ্পা যুগের, যা থেকে বোঝা যায় হরপ্পা সভ্যতার আগেও এখানে কৃষির প্রচলন ছিল। এছাড়াও এখানে উটের হাড় আর পরপর 7টি যজ্ঞের বেদি পাওয়া গেছে। যজ্ঞের বেদি? তার মানে তারা কোনো ধরনের ধর্মীয় আচার অনুষ্ঠান করত? হ্যাঁ, যা তাদের ধর্মীয় আচারের দিকেই ইঙ্গিত করে। আমরা নগর পরিকল্পনা আর পয়ঃ নিষ্কাশনের কথা বলছিলাম। শুনেছি গুজরাটের ধোলাভিরা এই দুটো ক্ষেত্রেই নাকি বাকিদের থেকে আলাদা ছিল। ঠিক তাই। ধোলাভিরা হল জল সংরক্ষণ ব্যবস্থার এক অসাধারণ নিদর্শন। কচ্ছের মতো শুষ্ক অঞ্চলে তারা বৃষ্টির জল ধরে রাখার জন্য বিশাল বিশাল জলাধার বা রেজার্ভয়ার তৈরি করেছিল। এটা তো তাদের ইঞ্জিনিয়ারিং দক্ষতার এক চূড়ান্ত উদাহরণ। অবশ্যই। আর একটা মজার ব্যাপার হল, যেখানে বেশিরভাগ শহর দুটো ভাগে বিভক্ত ছিল, ধোলাভিরা ছিল 3টি ভাগে বিভক্ত: সিটাডেল, মধ্যমনগর এবং নিম্ননগর। 3 ভাগে? হ্যাঁ, আর এখানে একটা স্টেডিয়ামের মতো খোলা জায়গাও পাওয়া গেছে। তার মানে প্রত্যেকটা শহরেরই নিজস্ব কিছু বৈশিষ্ট্য ছিল। একদম। এমন চানহুদারোতে কোনো সিটাডেল ছিল না। ওটাকে তো একটা শিল্পকেন্দ্র বলা চলে। একদম। চানুদারও ছিল মূলত একটা উৎপাদন কেন্দ্র। এখানে পুঁতি তৈরির কারখানা, শাখা কাটার কাজ হতো। এমনকি প্রসাধনী হিসেবে লিপস্টিক ব্যবহারের প্রমাণও এখান থেকে পাওয়া গেছে। লিপস্টিক? বা এটা থেকে তাদের জীবনযাত্রা, সাজগোজ আর শৌখিনতা সম্পর্কে একটা ধারণা পাওয়া যায়। শেষে আসি সুরকোটাদার কথায়। এখান থেকে এমন একটা জিনিস পাওয়া গিয়েছিল যা নিয়ে ঐতিহাসিকদের মধ্যে বিরাট বিতর্ক তৈরি হয়েছিল। হ্যাঁ, সুরকোটাদা থেকে ঘোড়ার হাড়ের অবশেষ পাওয়া গেছে। ঘোড়ার হাড়? কিন্তু এতদিন তো জানা ছিল যে সিন্ধু সভ্যতার মানুষ ঘোড়ার ব্যবহার জানত না। ঠিক, মনে করা হতো ঘোড়া ভারতে এনেছিল আর্যরা। তাই এই আবিষ্কারটা প্রচলিত তথ্যকে একটা বড়সড় ধাক্কা দেয়। যদিও বিতর্কটা এখনও চলছে,
কেউ কেউ বলেন ওটা বুনো গাধার হাড়ও হতে পারে। আচ্ছা, তাহলে এই সব নিদর্শন থেকে তাদের ধর্মবিশ্বাস সম্পর্কে কি ধারণা করা যায়? কোনো মন্দির তো পাওয়া যায়নি, তাই না? না, কোনো নির্দিষ্ট মন্দিরের কাঠামো পাওয়া যায়নি যা মিশর বা মেসোপটেমিয়া সভ্যতা থেকে এদের আলাদা করে। মনে হয় তারা মূলত প্রকৃতি পূজা করত। প্রকৃতি পূজা? হ্যাঁ, আর প্রচুর পোড়ামাটির নারী মূর্তি পাওয়া গেছে, যেগুলোকে মাতৃদেবীর মূর্তি বলে মনে করা হয়। অর্থাৎ উর্বরতার দেবীর পূজা প্রচলিত ছিল। আর সেই বিখ্যাত পশুপতি মহাদেবের শিলমোহর, ওটা কি কোনো দেবতার প্রতীক? মহেন্দ্রদারো থেকে পাওয়া একটি শিলমোহরে যোগী মুদ্রায় বসা এক পুরুষ মূর্তি দেখা যায়, যার মাথায় শিং আছে এবং চারপাশে হাতি, বাঘ, গন্ডার আর মহিষের মতো পশু রয়েছে। ঐতিহাসিকরা একে আদিশিব বা পশুপতি বলে চিহ্নিত করেছেন। তার মানে শিবের আরাধনার শিকড় হয়তো এই সিন্ধু সভ্যতাতেই লুকিয়ে আছে। এমনটা অনুমান করা হয়। এছাড়াও স্বস্তিকা চিহ্নের ব্যবহারও প্রথম এখানেই দেখা যায়, যা পরবর্তীকালে হিন্দু, বৌদ্ধ ও জৈন ধর্মে একটি পবিত্র প্রতীক হয়ে ওঠে। এত উন্নত, এত গোছানো একটা সভ্যতা, যার বিশাল বিস্তার, আধুনিক নগর পরিকল্পনা, দূরপাল্লার বাণিজ্য, সেই সভ্যতাটা আচমকা হারিয়ে গেল কেন? এটা তো সবচেয়ে বড় প্রশ্ন। এবং সবচেয়ে বিতর্কিতও বটে। এর পতনের কোনো একটা নির্দিষ্ট কারণ নেই, বরং একাধিক তত্ত্ব প্রচলিত আছে। প্রধান তত্ত্বগুলো কি কি? যেমন একটা তত্ত্ব তো ছিল আর্যদের আক্রমণ নিয়ে। হ্যাঁ, ঐতিহাসিক হুইলার এই তত্ত্বের প্রবক্তা ছিলেন। তার মতে বহিরাগত আর্যদের আক্রমণে এই নগর সভ্যতা ধ্বংস হয়ে যায়। কিন্তু এই তত্ত্ব এখন আর সেভাবে গ্রহণযোগ্য নয়। কেন? কারণ আক্রমণের কোনো জোরালো প্রত্নতাত্ত্বিক প্রমাণ মেলেনি। মহেঞ্জোদারোর রাস্তায় যে কঙ্কালগুলো পাওয়া গিয়েছিল, সেগুলোকেও এখন আর আক্রমণের প্রমাণ হিসেবে ধরা হয় না। তাহলে প্রাকৃতিক দুর্যোগ কি একটা বড় কারণ হতে পারে, যেমন বন্যা বা ভূমিকম্প? এটা অনেক বেশি সম্ভাব্য কারণ বলে মনে করা হয়। সিন্ধু এবং তার উপনদীগুলোতে ভয়াবহ বন্যা এই সভ্যতার পতনের কারণ হতে পারে। আবার অনেকে মনে করেন ভূমিকম্পের ফলে নদীর গতিপথ পরিবর্তন হয়ে যায়। নদীর গতিপথ পরিবর্তন? হ্যাঁ, যেমন সিন্ধু নদ মহেঞ্জোদারো থেকে দূরে সরে গিয়েছিল, আর ঘাঘর হাকরা নদী, যাকে অনেকে প্রাচীন সরস্বতী নদী বলে মনে করেন, সেটা শুকিয়ে গিয়েছিল। এই পরিবর্তনই সম্ভবত এর পতনের সবচেয়ে বড় কারণ। তার মানে কোনো একটা বড় যুদ্ধ বা ঘটনা নয়, বরং ধীরে ধীরে প্রকৃতির পরিবর্তনের সঙ্গে মানিয়ে নিতে না পেরেই হয়তো এই সভ্যতার পতন হয়েছিল। সম্ভবত তাই। একাধিক কারণ, যেমন বন্যা, খরা, নদীর গতিপথ পরিবর্তন এবং বৈদেশিক বাণিজ্যের অবনতি, এই সব কিছু মিলিয়ে ধীরে ধীরে শহরগুলো পরিত্যক্ত হয়ে যায় এবং মানুষ আবার গ্রামীণ জীবনে ফিরে যায়। আজকের এই আলোচনায় আমরা সিন্ধু সভ্যতার একটা সামগ্রিক চিত্র তুলে ধরার চেষ্টা করলাম। তাদের নগর পরিকল্পনা থেকে শুরু করে অর্থনীতি, বিভিন্ন কেন্দ্রের স্বতন্ত্র বৈশিষ্ট্য এবং পতনের সম্ভাব্য কারণগুলো আমরা খতিয়ে দেখলাম। এটা সত্যি ভাবায়। একদম। এই সভ্যতার প্রতিটি কেন্দ্র, প্রতিটি নিদর্শন যেন এক একটা না বলা গল্প। বৃহৎ স্নানাগার তাদের সামাজিক জীবনের কথা বলে, লোথালের বন্দর তাদের বাণিজ্যিক উচ্চাকাঙ্ক্ষার কথা বলে, আর ধোলারিরার জলাধার তাদের প্রকৃতির সঙ্গে লড়াই করে টিকে থাকার চেষ্টার কথা বলে। ঠিক। এই আলোচনা থেকে মূল ধারণাগুলো মনে রাখলে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির পাশাপাশি ইতিহাসকে অনুধাবন করতেও সুবিধা হবে। আমরা অনেক কিছু জানলাম, অনেক রহস্যের কথা বললাম, কিন্তু শেষ পর্যন্ত একটা জায়গায় এসে আমরা সবাই আটকে যাই, তাদের সেই না পড়া লিপি। হ্যাঁ, সেই রহস্যের সমাধান আজও হয়নি। ওই সাংকেতিক চিহ্নগুলোর মধ্যে কি লেখা আছে? তাদের আইন কানুন, কোনো মহাকাব্য, নাকি সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের হিসাব? ভাবুন তো, যদি কোনোদিন ওই লিপির পাঠোদ্ধার সম্ভব হয়, তাহলে হয়তো আমাদের জানা ইতিহাসের অনেকটাই নতুন করে লিখতে হবে। সেই অজানা অধ্যায়ের কথা ভাবতে গিয়েই আজকের আলোচনা শেষ করা যাক।